সিনিয়র শিক্ষক মুন্সিরহাট জিএন আলী উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর পরিণতি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের থেকে যৌথ নাগরিকতা নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনা যে যেখানে বসে উপভোগ করছো বা শুনছ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমি গত ক্লাসে পরিণতির বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাগরিকতা লাভের পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব যৌথ নাগরিক এবং সুনাগরিকের গুণাবলী নিয়ে আলোচনা করব। যৌথ নাগরিক কারে কয়, তারপরে সুনাগরিকে কী গুণ থাকলে একটা নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেটা নিয়ে আমি তোমাদের কাছে উপস্থাপন করব। আমার পাঠটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। প্রথম আমি যৌথ নাগরিকতা কারে কয়। যৌথ শব্দের অর্থ হলো দুই। যৌথ শব্দের অর্থ হলো দুই, খেয়াল রাখবা। যৌথ শব্দের অর্থ হলো দুই। একই ব্যক্তি যখন একই সঙ্গে দুইটা রাষ্ট্রের নাগরিকতা লাভ করে তখন তাকে বলে যৌথ নাগরিক। এক ব্যক্তি, যেমন আমি বাংলাদেশের নাগরিক, আমি আবার আমেরিকার নাগরিকও হতে পারি। আমেরিকার নাগরিকতা লাভ করলে তাইলে আমি একজন যৌথ নাগরিক হিসাবে গণ্য হব, কারণ আমি বাংলাদেশেরও নাগরিক, সৌদি আরবের নাগরিক। তবে সেটা কিভাবে সম্ভব, সেটা হলো আমি গত ক্লাসে যে আলোচনা করছি যে নাগরিকতা লাভের পদ্ধতি। গত ক্লাসে তোমাদের হয়তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, গত ক্লাসে আমি নাগরিকতা লাভের পদ্ধতি দুইটা নিয়ে আলোচনা করছিলাম। একটা হলো জন্মসূত্রে নাগরিক, আরেকটা হলো অনুমোদন সূত্রে নাগরিক। ঠিক জন্মসূত্রে নাগরিকের যে আবার দুভাগে ভাগ করছে, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, জন্মনীতি এবং জন্মস্থান নীতি। জন্মসূত্রে নাগরিকের আবার দুই ভাগে ভাগ আছে, একটা হলো জন্মনীতি, আরেকটা হলো জন্মস্থান নীতি। জন্মনীতি অনুসারে একটা নাগরিকতা লাভ করা যায়, আর জন্মস্থান নীতি অনুসারে আরেকটা নাগরিকতা লাভ করা যায়। তাইলে আমি বাংলাদেশের একজন নাগরিককে জন্মনীতি অনুসারে একটা লাভ করছি, জন্মস্থান নীতি অনুসারে আরেকটা লাভ করছি। আমি গত ক্লাসে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েছি, আলোচনা করেছি, আশা করি তোমাদের মনে আছে। তাইলে সেই জন্মসূত্রে নাগরিকতার উপর ভিত্তি করে একজন ব্যক্তি দুইটা রাষ্ট্রের নাগরিকতা লাভ করতে পারে। তাইলে দুই রাষ্ট্রের নাগরিকতা লাভ করলে সে যৌথ নাগরিক। তাহলে পরীক্ষায় যদি আসে যে যৌথ নাগরিক বলতে কি বোঝায়, তাইলে তুমি বেশি বাড়ানোর দরকার নাই, তুমি লিখবা যখন একই ব্যক্তি একই সঙ্গে দুইটা রাষ্ট্রের নাগরিকতা লাভ করে তখন তাকে বলা হয় যৌথ নাগরিক। খতে এই প্রশ্নটা আসে জ্ঞানমূলকের পরেই তোমার এই প্রশ্নটা আসবে খতে 2 নম্বর বেশি বাড়ানোর দরকার নাই, শুধু এতটুকু বললেই চলবে যে একই ব্যক্তি যখন একই সাথে দুইটা রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে তখন তাকে বলা হয় যৌথ নাগরিক। যৌথ শব্দের অর্থ হইল দুই মনে রাখলেই তুমি আশা করি সংজ্ঞাটা পুরোপুরি পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যৌথ নাগরিক নিয়ে আর আলোচনা করতে যাব না, আমি এটা এখানেই শেষ করলাম। আমি এখন যাচ্ছি সুনাগরিকের গুণাবলী নিয়ে আলোচনা করব। সুনাগরিকের গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। সুনাগরিকের গুণাবলী, একটা জিনিস দেখো, সু অর্থ কি? সু অর্থ হলো ভালো। আমরা সবাই কিন্তু জন্মসূত্রে আমরা সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমাদের পিতামাতা বাংলাদেশের নাগরিক, তাই আমরা সবাই কিন্তু নাগরিক। এক কথায় আমরা সবাই নাগরিক, তবে আমরা কিন্তু সবাই সুনাগরিক না। আমরা সবাই নাগরিক ঠিকই, তবে সুনাগরিক না। তাইলে কি, আমরা সুনাগরিকতা অর্জন করতে হলে কিছু গুণ থাকতে হয়। যেমন সুনাগরিকতা অর্জনের
তিনটা গুণ থাকতে হবে। তিনটা গুণ থাকলেই সে সুনাগরিকের আওতাভুক্ত। আর এমনি আমরা সবাই নাগরিক, তবে সুনাগরিক না। তাহলে সুনাগরিক হইতে হইলে 1 নম্বরে তোমার থাকতে হবে বুদ্ধি, 2 নম্বরে বিবেক, 3 আছে আত্মসংযম, যার মধ্যে এই 3টা গুণ আছে, যার মধ্যে যেই ব্যক্তির মধ্যে বা যেই মানুষের মধ্যে এই 3টা গুণ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আত্মসংযম আছে, সেই কিন্তু সুনাগরিক। এর মধ্যে যার মধ্যে আর একটাও বাদ যায়, বুদ্ধি আছে, বিবেক আত্মসংযম নাই, অথবা আত্মসংযম আছে, বুদ্ধি বিবেক নাই, তাইলে একটা বাদ পড়লেও সে কিন্তু সুনাগরিক না। তাইলে যার মধ্যে আমরা এই 3টা গুণ দেখতে পাই, একটা হইলো বুদ্ধিটা, আর 2 নম্বরে হইলো বিবেক, 3 হইলো আত্মসংযম। এই 3টা গুণ যার মধ্যে আছে আমরা তাকে সুনাগরিক হিসাবে গণ্য করব। তাহলে সুনাগরিক হিসাবে হইতে হইলে আমাদের 3টা গুণ থাকতে হবে। তাইলে মোটামুটি 3টা গুণের মধ্যে প্রথমটা হইলো তোমার বুদ্ধিটা সুনাগরিকের একটি অন্যতম গুণ। দেখো সবাই কিন্তু আমরা মানুষ, কিন্তু বুদ্ধি কিন্তু নাই। বুদ্ধিটা সুনাগরিকের প্রথম এবং প্রধান গুণ। তাইলে বুদ্ধিমান নাগরিক থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র অনেক কিছু লাভ করে, রাষ্ট্র অনেক কিছু উপকৃত হয়। তাইলে বুদ্ধিমান নাগরিক যারা, তাদের দ্বারা পরিবার, রাষ্ট্র, সমাজের অনেক সমস্যার সমাধান করা যায়। অনেক সময় দেখা যায় অনেক সমস্যা উপস্থাপিত হয়, তখন সে ওই নাগরিক তার বুদ্ধি দ্বারা ওই সকল সমস্যার সমাধান করা যায়। তাই আমরা সুনাগরিকের প্রথম গুণটা যেটা, সেটা হইল বুদ্ধি। আসলে বুদ্ধিটা মানুষের অনেক উপকার আসে, নিজের জন্য আসে, রাষ্ট্রের জন্য আসে, সমাজের জন্য আসে। যেই কোনো সমস্যার সমাধান করতে হইলে তার বুদ্ধির দরকার আছে। নিজের বুদ্ধি দ্বারাই সব সমস্যার সমাধান করা যায়। মানুষের জীবনে অনেক সমস্যাই আসে, কোনো সমস্যাই সমাধান ছাড়া থাকে না। সব সমস্যারই সমাধান আছে, তবে সেটা যদি সে বুদ্ধি খাটাইয়া কাজ করতে পারে, তাইলেই সেটা হইল যা সহজে সমস্যার সমাধান করা যায়। তাইলে বুদ্ধি সুনাগরিকের প্রথম এবং প্রধান গুণ। তাইলে বুদ্ধিমান নাগরিক দ্বারা রাষ্ট্র, সমাজ, পরিবার অনেক উপকৃত হয়, অনেক লাভ হয়, অনেক সব সমস্যার সমাধানের করা যায়। তাইলে দেখা যায় আমাদের যদি অবজেক্টিভে আসে সুনাগরিকের প্রথম গুণ কোনটা, তুমি বলবা যে সুনাগরিকের প্রথম গুণ হইল বুদ্ধি। মানে বুদ্ধির মধ্যে টিক চিহ্ন অথবা গড্ডা ফুরাইয়া দিলেই যথেষ্ট। তাইলে আমার সুনাগরিকের প্রথম গুণ যেটা, সেটা হইল বুদ্ধিটা আমাদের গেল। 2 নম্বরে এলো যেটা বিবেক। কিন্তু মানুষ বিবেক খাটিয়া অনেক কাজ করে। মানুষ বিবেক খাটাইয়া কি করে, সৎ অসৎ বুঝতে পারে, ন্যায় অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সৎ কোনটা অসৎ ইত্যাদি সব কিছু মানুষ একটা বিবেক খাটাইলেই বুঝতে পারে, বলতে পারে যে আসলে এই কাজটা কি ভালো না মন্দ, উচিত না অনুচিত, সৎ কাজটা করতেছে না সে অসৎ কাজটা করতেছে, সে কি ন্যায় করতে আছে না অন্যায় করতে আছে। এটা সাধারণত আমরা একটু বিবেকটা খাটাইলেই এটা আমরা বাইর করতে পারি। তাইলে সুনাগরিকের দ্বিতীয় গুণ যেটা, সেটা হইল বিবেকবান মানুষ রাষ্ট্র এবং সমাজের পরিবারের জন্য একটা বিরাট সম্পদ। তাইলে বিবেক খাটাইয়া সে তার বিবেকেই কোনো অন্যায় করলে, বিবেককে প্রশ্ন করলেই যদি বিবেক তার থাকে, তাহলে সে নিজের ন্যায় অন্যায় উচিত অনুচিতটা নিজেই বাইর করতে পারবে। সেইটা কাজটা কি অন্যায় করলো
না ন্যায় করলো, সে কি এটা উচিত করলো না অনুচিত করলো, সৎ কাজ করলো না অসৎ কাজ করলো, এটা আল্লাহ প্রত্যেক মানুষেরই একটা বিবেক দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ওই বিবেকটা যা খাটায় যার আছে সেই হইল সুনাগরিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবা, বিবেক দ্বারাই আমরা সব কিছু বের করতে পারি। আমরা কিন্তু বিবেকটা খাটাইলেই, সামান্য একটু বিবেক আছে, এই বিবেক খাটাইলে আমরা বুঝতে পারি যে আসলে কাজটা কি ভালো না মন্দ। তাইলে বিবেকবান মানুষ সুনাগরিক হিসাবে গণ্য হবে। তাইলে প্রথমা ছিল বুদ্ধি, 2 নম্বরে আছে আমাদের বিবেক। এবার সুনাগরিকের যে সর্বশেষ যেটা গুণ সেটা হলো আত্মসংযম। আত্মসংযম আত্ম অর্থ হলো নিজ, মানে আত্মসংযমটা সুনাগরিকের আরেকটা গুণ। এর আত্মসংযম বলতে যেমন অনেক সময় আমরা কি করি, নিজের ক্ষুদ্র স্বার্থকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের বৃহত্তম স্বার্থ ক্ষুণ্ণ করি। এটা কিন্তু ঠিক না। আমার নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়া রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ রক্ষা করাটাই সেটাই হইল তোমার আত্মসংযম। তাইলে আত্মসংযমটা থাকা একান্ত উচিত। আমাদের আত্মসংযমী লোক, অর্থাৎ লোভ লালসার থেকে রেহাই পাইতে হইলেই সে আমাদের আত্মসংযমী হতে হবে। তাইলে সব কিছুর ঊর্ধ্বে রেখে সততা এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে হবে। তাইলে লোভ লালসা ত্যাগ করিয়া, লোভ এবং লালসা থেকে ত্যাগ করিয়া আমরা যদি কাজ করতে পারি, তাইলে দেখা যায় মোটামুটি আমরা লোভ লালসাকে ঊর্ধ্বে রেখে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করাটাই হইল আত্মসংযম। আত্মসংযমী ব্যক্তি সুনাগরিক। যদি সে লোভ লালসাটা ত্যাগ করতে পারে, এটাকে ঊর্ধ্বে রেখে কাজ করতে পারে। অনেক সময় মানুষের লোভে ধরে যে হায় রে, এখানে কতগুলি টাকা আছে, এটা কি অন্যায় না ন্যায়, এটা কি সৎপথের কারণে, এটা যদি লইয়া নিয়ে আসে, তাইলে সে কিন্তু সুনাগরিক না। তাহলে লোভ লালসা ত্যাগ করতে হবে। লোভ লালসা ত্যাগ করে এটাকে ঊর্ধ্বে রেখা, এটা দূরে রেখা কাজ করাটাই হলো আত্মসংযম। তাইলে আত্মসংযম মধ্যে আমাদের মধ্যে যিনি এবং এই গুণের অধিকারী, তিনি যেন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। তাইলে অন্যের মতামত প্রকাশে নিজেকে সংযত রাখে। অর্থাৎ আমরা যারা আত্মসংযমী, সেই কিন্তু স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে। আমি নিজে আত্মসংযমী না, নিজেই লোভী, তাইলে আমরা স্বাধীনভাবে কিভাবে কাজ করব? আমরা পারবো না। তাইলে আত্মসংযমী হইলেই নিজের স্বাধীনতা রক্ষা করা যায়, অন্যের সামনে বুক ফুলিয়ে কথা বলা যায় যে না, এটা আমি করি না, এটা ঠিক না, ওইটা করো না, ওইটা ঠিক না, ইত্যাদি ইত্যাদি। তাইলে আমি নিজেই যদি চোর হই আর ছাত্রছাত্রীদেরকে যদি বলি যে তোমরা চুরি করো না, তাইলে সেটা কেউ শুনবে না। আমি আগে আত্মসংযমী হতে হবে, তারপরে নিজে আত্মসংযমী হইয়া যত উপদেশ লাগে দেওয়া যাবে এবং নিজের স্বাধীনতা বজায় রেখে আমি কাজ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আমি আশা করি আমার আজকের পাঠদানটা তোমরা বুঝতে পেরেছ যে সুনাগরিকের গুণাবলী কি কি থাকলে একটা লোক সুনাগরিক হতে পারে। তাইলে তোমরা খেয়াল রাখবা, অনেক কিন্তু অবজেক্টিভ কয়েকটা হতে পারে। সুনাগরিকের প্রথম গুণ কোনটি? সেটা হইল বুদ্ধি। অবজেক্টিভে যদি আসে সুনাগরিকের দ্বিতীয় গুণ কোনটি? বিবেক। সুনাগরিকের তৃতীয় গুণ বা সর্বশেষ গুণ কোনটি? সেটা হবে আত্মসংযম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যদি আমার পরীক্ষায় শেষের দোয়ায় সুনাগরিকের সর্বশেষ গুণ কোনটি সেটি আলোচনা করো, তাইলে তোমার অবশ্যই আত্মসংযম এটা আলোচনা করলেই চলবে। তাইলে আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পুরোপুরি না হইল 90% ইয়া বুঝতে পেরেছ। যেহেতু আমি এতক্ষণ ধরে আলোচনা করছি, তোমরা বাকি 10% যদি একটু বই একবার উল্টাও, বই একবার চাও, তাহলে আশা করি পারবা।
তাইলে সুনাগরিকের খেয়াল রাখবে, গত ক্লাসে কিন্তু আমি আলোচনা করছি নাগরিকতা অর্জনের পদ্ধতি। আজকে এলো সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের গুণ কয়টি? 3টি। তারপরে বুদ্ধি, বিবেক, আত্মসংযম। সুনাগরিকের গুণগুলি আলোচনা করো। এটা যদি আইয়ে তাহলে উচ্চতর দক্ষতায় চলে যাবে। উচ্চতর দক্ষতায় গেলে 3টার থেকে অল্প অল্প করে মোটামুটি লিখলেই চলবে। আর জ্ঞানমূলক প্রশ্নে সুনাগরিকের গুণাবলী কোনটি সেটি হবে তোমার সুনাগরিকের গুণাবলী কয়টি? উত্তর হলো 3টি। জ্ঞান অনুধাবনে আসতে পারে সুনাগরিকের বিবেক বা বুদ্ধি বলতে বা আত্মসংযম বলতে কি বোঝায়। একটা প্রশ্নের তোমরা তো জানো বুদ্ধি, বিবেক, আত্মসংযম, মানে একটা প্রশ্নের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা 3টা ভাগে ভাগ করছে একটা প্রশ্নের। জ্ঞানের প্রশ্ন হইল 1 নাম্বার, অনুধাবনের প্রশ্ন হইল উত্তর চাইলে 2 নাম্বার, প্রয়োগ 3 নাম্বার, উচ্চতর দক্ষতা হইল 4 নাম্বার। তাইলে আমার এখানে যদি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে সুনাগরিকের গুণ কয়টি, জ্ঞান আর অনুধাবনে হয়তো কিছুক্ষণ আগে আমি যেটা আলোচনা করছি যে যৌথ নাগরিক, কতে আসতে পারে যৌথ নাগরিক বলতে কি বোঝায়। এরপরে প্রয়োগে আসতে পারে যে সুনাগরিকের আত্মসংযম গুণটি আলোচনা করো বা তোমার কাছে কীরকম মনে হচ্ছে। আর উচ্চতর দক্ষতায় আসতে পারে যে তোমার মতে সুনাগরিকের সর্বশ্রেষ্ঠ গুণ কোনটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো তোমরা এখানে যে সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটা। যদি এটা আসে তুমি যদি বলো যে সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি, তোমার মতে সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি আলোচনা করো। বা তুমি কি মনে করো আত্মসংযমই কি সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ আলোচনা করো। তুমি কি মনে করো, যদি তোমার উপরে ফেলায় যে তুমি কি মনে করো বুদ্ধি সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ আলোচনা করো। তাহলে তুমি যদি কও যে হ্যাঁ আমার মতে বুদ্ধি সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ মনে করি, কারণ এই যে মনে করি বুদ্ধিটা, তাইলে তুমি কিন্তু 1 নম্বর এখানে পেয়ে গেছো। আর কারণটা লিখতে পারলে আরও 3 নম্বর। আর কারণ না লিখতে পারলে তুমি কিন্তু 1 নম্বর এখানে পেয়ে গেছো। আর কারণ কোনো রকম সকম হইলেই বাকি 3 নম্বর থেকে 2 যোগ 3 যোগ 4 যোগ যা দেন না দিব। তাইলে আবার অনেক সময় উচ্চতর দক্ষতার প্রশ্নটা তো একটু কঠিন, ওইটা একটু ফেঁসাইতে চেষ্টা করবো প্রশ্নকর্তা হয়তো তোমার কইব যে তোমার মতে সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো গায়ে কইব যে আমার মতে আত্মসংযম সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ, তাও হবে। আর আরেক শিক্ষার্থী বললো যে আমার মতে বিবেকটা সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ। আবার কেউ লেখলো যে আমার মতে বুদ্ধি সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ। তাহলে যেটাই লেখো 3টাই হবে। যে লেখছে তার মতে বুদ্ধি সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ, কেউ কইল যে না বিবেক সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ, তাহলে এই কথাটা যে লিখবো সেই কিন্তু নাম্বার 1 পেয়ে গেছে মনে করো। এরপরে তোমার বাকি যে আরও 3 নাম্বার আছে সেটাই গিয়ে তোমার নাম্বারটা পার্থক্য হবে। যেমন আমার মতে আত্মসংযম সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ, কারণটা যদি ব্যাখ্যা করতে পারো তাহলে বাকি 3 নাম্বার হইবা। আমার হচ্ছে যে আমার মতে বিবেক সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ, কারণ ব্যাখ্যা করতে হলে 3। বুদ্ধি ঠিক একই পজিশানে যেটা দিবা হবে, তবে কারণটা কেন তুমি এটার শ্রেষ্ঠ সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ বলে মনে করছো ওইটা একটু বুঝাইতে পারলে তুমি পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে যাবে। এই জন্য বই, গাইড, নোট হয়তো তারা নোটে বা গাইডে একটা দিয়ে তারে আত্মসংযম সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ, সবাই যেটা লিখতে হবে এমন কিছু না। তুমি আরেকটা দাও
বাকি আরও 2টা আছে, সেটা থেকে একটা দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটু বুঝাইতে হবে যে তুমি কেন এটারে সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ বলে মনে করছো। সুতরাং বুঝাইতে পারলেই নাম্বার হয়। তুমি চেষ্টা করবা যে যেই সব পয়েন্টটা তুমি শ্রেষ্ঠ গুণ বলে অভিহিত করেছো, সেটা যেটা ভালো বুঝাইতে পারবা ওইটারই তুমি শ্রেষ্ঠ গুণ বলে মনে করবা। গাইডে নোটে কী লেখছে এটা আমার জানার দরকার নাই। গাইডে যেটা লেখছে সেটা না দিলে যে আমার এটা উত্তরটা হবে না বা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন কিছু না। তুমি গাইড ফলো করো তো সরকারিভাবে নিষেধ, গাইড পড়বা না। তারপর হয়তো তোমরা কেউ দুর্বল ছাত্রী 2-1 থাকলে হয়তো চাইলেও সে তারা যে কোনো একটার উপরে আলোচনা করছে, তুমি প্রয়োজনে আরেকটার উপরে আলোচনা করবা। সবাই লাগবে একটা, তুমি আরেকটা লাগলে তোমাকে অলরেডি নাম্বার একটু বেশি দিবে এক্সামিনার। কেউ না এই ছাত্ররা বা এই ছাত্রীরা খুব ভালো, তাকে নাম্বার বেশি দেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাসে আমি প্রথম যৌথ নাগরিক নিয়ে আলোচনা করছি, তারপরে সুনাগরিকের গুণাবলী নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে পারো তাইলে আমি মনে করব যে আমার পাঠদানটা, আজকের পাঠদানটা সার্থক হয়েছে। তারপরে আমি আগামী ক্লাসে ঠিক একই অধ্যায়ে তোমার নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমার এখানেই শেষ। থ্যাংক ইউ অল আর স্টুডেন্টস, ধন্যবাদ, থ্যাংক ইউ।